নমস্কার দর্শক বন্ধু, হেলথ ইম্প্যাক্ট ইউথের এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব গর্ভকালীন চেক আপ, অর্থাৎ একজন মহিলা যিনি গর্ভাবস্থায় প্রবেশ করেছেন তিনি একেবারে প্রথম সপ্তাহ থেকে 40তম সপ্তাহ পর্যন্ত কি কি চেক আপ করবেন, কখন চিকিৎসকের কাছে যাবেন, কখন চিকিৎসকের পরামর্শ নেবেন, কিভাবে বুঝবেন যে এখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, কিংবা কখন একেবারে জরুরি ভিত্তিতে আপনাকে চিকিৎসকের কাছে যেতেই হবে, কিংবা কোন কোন চেক আপগুলো আপনাকে করতেই হবে এই প্রেগনেন্সি চলাকালীন, সেগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু আরও একটি বিষয় চিকিৎসকরা বলে থাকেন যে প্রেগনেন্সি চলাকালীন শুধু নয় বা গর্ভাবস্থায় প্রবেশ করার পরে শুধু নয়, যখন আপনি বাচ্চা নিতে চাইছেন, সেই প্ল্যানিং করছেন, পরিকল্পনা করছেন, তখন থেকেই চিকিৎসকের পরামর্শ নিন, চিকিৎসকদের চেক আপে থাকুন। এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক গাইনোকোলজিস্ট ডক্টর অরুণিমা হালদার আমাদের সঙ্গে রয়েছেন। ম্যাডামের কাছে আমরা যাবো, তার আগে বলি চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, একটা কমেন্ট করবেন, অর্থাৎ আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টের নিচে লিখবেন এবং শেয়ার করবেন। আসুন আজকের আলোচনা শুরু করি। ম্যাডাম, হেলথ ইম্প্যাক্ট ইউথে আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি ডক্টর অরুণিমা হালদার। আমি লাস্ট 15 বছর ধরে গাইনি অ্যান্ড অবস প্র্যাকটিস করছি, মোটামুটি সল্টলেক, রাজারহাট, নিউ টাউন অঞ্চলেতে। আজকে আমরা আলোচনা করব এখানে যে স্বাভাবিক গর্ভাবস্থায় কী কী চেক আপ আপনি করবেন বা কীভাবে এগোবেন ধীরে ধীরে। তবে সবার আগে বলে রাখা ভালো যে প্রেগনেন্সি ডিটেক্ট হওয়ার আগে যদি প্রেগনেন্সি প্ল্যান করার সময় আপনি ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করেন, তাহলে কিছু সামান্য ট্রিটমেন্ট বা কিছু সামান্য ইনভেস্টিগেশন দিয়ে পরে কিন্তু অনেক বড় ঝুঁকি এড়ানো যায়। প্রেগনেন্সি প্রথম ধাপ হচ্ছে যে আমরা প্রথমে বুঝবো কী করে যে আমি কনসিভ করেছি। এক তো আমাদের দুরকম হয়, হয় প্ল্যান্ড প্রেগনেন্সি, যে আমরা চেষ্টা করছিলাম করে তারপর আমরা প্রেগনেন্ট হলাম, বা একটা অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সি যেখানে হয়তো আমাদের সেরকম প্ল্যানিং কিছু ছিল না, বাট সামহাউ উই গট প্রেগনেন্ট। এবার প্রথম সিমটম যেটা আমরা সবাই জানি যে আমাদের পিরিয়ড, যেটা নর্মালি প্রত্যেক মাসে মাসে হয়, সেটা আমরা মিস করব। এবার এই মিস করাটা কিছুটা সাবজেক্টিভ ব্যাপার, কারণ সবার তো সাইকেল রেগুলার হয় না, কারোর হয়তো একটু এমনিতেই দেরি হয়। তো তারা কি করে বুঝবেন? মোটামুটি বলি আমরা যে 6 সপ্তাহ যদি পেরিয়ে যায় আপনার প্রথম ডেট অফ পিরিয়ডস থেকে নেক্সট পিরিয়ড না হওয়া অবধি, তাহলে কিন্তু অতি অবশ্যই একটা ইউরিন প্রেগনেন্সি টেস্ট করে নেওয়া ভালো। বাজারে চলতি অনেক ধরনের কিট আছে, আপনার যেটা পছন্দ আপনি কিনে টেস্ট করবেন। তবে হ্যাঁ, ওগুলো কোনোটাই 100% সেন্সিটিভ হয়তো নয়, কিন্তু মোটামুটি 99% ক্ষেত্রে ওরা ঠিকঠাক রেজাল্ট দেয়। এবার আপনি দেখলেন যে আপনার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ, অর্থাৎ দুটো লাইন এসেছে আপনার টেস্ট কিটেতে। তারপর আপনি কী? তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের একজন ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে হবে, যিনি আমাদের এরপরের গাইডেন্সগুলো করবেন। এবার এখানে একটি কথা বলে রাখা ভালো, যেটা আমরা সবসময় পাই, যে গুগলটাকে দয়া করে পড়তে যাবেন না, কারণ গুগল যদি সব জানতো তাহলে আমরা কষ্ট করে পড়াশোনা করে আজকে চুল পাকিয়ে ফেলতাম না। কেমন? যাই হোক, নো অফেন্স ইন্টেন্ডেড। আপনার প্রেগনেন্সি পজিটিভ হলো, আপনি একজন ডাক্তারবাবুর কাছে গেলেন। এবার ফার্স্ট ট্রাইমেস্টার আমরা গোটা প্রেগনেন্সিটাকে 3 ভাগে ভাগ করি, ডিপেন্ডিং অন দ্য গ্রোথ অফ দ্য বেবি অ্যান্ড সাম স্পেসিফিক সিমটমস। হ্যাঁ, প্রথম 3 মাস অর্থাৎ 12 সপ্তাহ ফার্স্ট ট্রাইমেস্টার, শেষ 3 মাস অর্থাৎ 12 সপ্তাহ থার্ড ট্রাইমেস্টার, আর মাঝখানে যে টাইমটা পড়ে রইল ওটা সেকেন্ড ট্রাইমেস্টার। এবারে ফার্স্ট ট্রাইমেস্টারে আপনার ধরা পড়া উচিত যখন কিনা আপনি সবে পিরিয়ডটা মিস করেছেন। এই সময় কয়েকটা কমন সিমটমস হয় যেগুলো আপনার সিরিয়ালেও মোটামুটি দেখায়, যে এক মাথা ঘুরবে, এক আপনার গা গুলোবে, একটু উইকনেস লাগে, এই জিনিসগুলো হয়। এবার এগুলো সবই নর্মাল সিমটম। হ্যাঁ, আপনি এবার যতই ওষুধপত্র খান, ডাক্তারবাবু আপনাকে ওষুধপত্র দেবেন, কিন্তু খুব একটা কাজে দেয় না কোনোটাই, কারণ অটোমেটিক্যালি ফার্স্ট ট্রাইমেস্টারের সাথে এই সিমটমসগুলোও বিদায় নেয়। কাজে ওখানে খুব বেশি টেনশন নেওয়ার দরকার নেই যে আমার ওজন বাড়ছে না কেন, আমি খেতে পারছি না কেন, আর তাতে আরও জোর করে খাবেন, আর তারপর সবটা বমি করে দেবেন। কাজেই উপকারের চেয়ে তাতে অপকার বেশি হয়। তবে অবশ্যই যেটা করা উচিত ফার্স্ট ট্রাইমেস্টার, সেটা হচ্ছে একটা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট নেওয়া। এটা কিন্তু ইরেসপেক্টিভ অফ আপনার ফার্স্ট প্রেগনেন্সি, সেকেন্ড প্রেগনেন্সি, আছে মানে প্ল্যান্ড প্রেগনেন্সি, আনপ্ল্যান্ড প্রেগনেন্সি, যাই হোক, একটা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট কিন্তু মাস্ট। এটা দুটো কাজ আছে, এক হচ্ছে আপনার বাচ্চা ব্রেনের ডেভেলপমেন্টে হেল্প করে, আর সেকেন্ড হচ্ছে স্পাইনাল কিছু অ্যাবনর্মালিটিস বাচ্চাদের হতে দেয় না। এবার আমাদের ফার্স্ট ট্রাইমেস্টারের চেক আপ আমরা কীভাবে করব? প্রথমে যখন আপনার প্রেগনেন্সি ডায়াগনোজ হলো, তারপর অনেক সময় আমরা একটা ব্লাড টেস্ট করতে বলি, যেখানে একদম কনফার্মড হবে যে আপনার ব্লাডেতে হরমোনাল লেভেলটা পারফেক্ট হয়েছে কিনা, উইচ কনসিডার্স টু বি প্রেগনেন্সি পজিটিভ। এবার প্রেগনেন্সি হরমোনালি তো পজিটিভ এলো, তাহলে আমাদের দেখা দরকার একটা স্পেশাল আল্ট্রাসাউন্ড হয়, ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি বলে, যেখানে আমরা বাচ্চার হার্টবিটটা দেখে কনফার্ম করে নিই যে
সেটা সব ঠিকঠাক চলছে কি না, এবং সেটাকে আমরা ডেটিং স্ক্যানও বলি, কারণ সেটা দিয়ে আপনার ফাইনাল ডেলিভারি ডেটটা মোটামুটি একটা আন্দাজ পাওয়া যায়। এই দুটো জিনিস তখন হয়। আর অবভিয়াসলি আপনার যদি টুইন থাকে না সিঙ্গেলটন প্রেগনেন্সি ইত্যাদি আরও কিছু খবর আমরা ওই প্রথম স্ক্যানটা থেকে পাই। এবার আপনার স্ক্যান হলো, আপনার ব্লাড টেস্ট হলো, আপনার ওষুধপত্র আপনি খাচ্ছেন, এবার কি করবেন? এবার আপনার নেক্সট ডাক্তারবাবুর কাছে যাওয়ার কথা অ্যাট 10 to 11 উইকস, মানে যখন আপনার ফার্স্ট ট্রাইমেস্টার শেষের দিকে। এর মাঝে আপনার মনে রাখা দরকার যে আমরা কিন্তু উইদাউট এনি প্রেসক্রিপশন দুমদাম কোনো ওষুধ খাবো না। তখন জ্বরজারি হতে পারে, গ্যাস অম্বল হতে পারে, পেট খারাপ হতে পারে, টুকটাক যে ওভার দ্য কাউন্টার ওষুধগুলো আমরা খেয়ে থাকি সেগুলো কিন্তু কোনটার কি এফেক্ট সেটা আপনার পক্ষে জানা সম্ভব না, কারণ এই ফার্স্ট ট্রাইমেস্টারটা সবচেয়ে ভাইটাল সময়। বাচ্চার ডিফারেন্ট অর্গ্যানগুলো এই সময় একে একে ডেভেলপ করে, এবং কিছু কিছু ওষুধের কিছু অর্গ্যানের ওপর খুব খারাপ এফেক্ট থাকে। তাই আমরা বলবো এই সময় কোনো রকমের ওষুধ দুমদাম না জানিয়ে না খাওয়া উচিত। আপনার ফার্স্ট ট্রাইমেস্টার মোটামুটি তো নির্বিঘ্নে পেরোলো। এবার এই যে আপনি 10-11 সপ্তাহ নাগাদ নেক্সট ভিজিটে গেলেন, তখন আপনাকে আবার একটি স্ক্যান করতে বলা হবে। সেটা কি স্ক্যান? তাকে আমরা এনটি স্ক্যান বলি। এনটি স্ক্যান বলতে এখানে আপনার বাচ্চা ব্রেন আর স্পাইনটা প্রথমে ডেভেলপ করে, যেটা অর্গ্যান ফুল ডেভেলপমেন্ট হয় ব্রেন আর স্পাইনটা সবার আগে। কাজে সেখানে কিছু অ্যাবনর্মালিটি হচ্ছে কিনা সেটা জানার জন্য এই স্ক্যানটা, তার সাথে একটা ডুয়াল মার্কার টেস্ট। তাতে করে আমাদের ডাউন সিনড্রোম কথাটি আজকে আমরা গুগলের জন্য সবাই মোটামুটি জানি, এটা খুব একটা মরবিড কন্ডিশন হয়। এই জিনিসটা রুল আউট করার জন্য এই প্রথম ট্রাইমেস্টারে এই দুটো টেস্ট আমরা করি। ভালো কথা, এর মাঝে কিন্তু আপনার ব্লাড গ্রুপ বা হেমোগ্লোবিন এই ধরনের কিছু বেসিক টেস্ট আমরা করে নিই, যেটা একটা বেসলাইন আমাদের থাকে যে বাকি রেস্ট অফ দ্য প্রেগনেন্সি ওটা ভালো হচ্ছে খারাপ হচ্ছে কী হচ্ছে বোঝার জন্য। এবার আপনি মোটামুটি 11 থেকে 13 সপ্তাহে ওই আপনার ডুয়াল মার্কার আর এনটি স্ক্যানটা করে আপনার ডাক্তারবাবুর কাছে গেলেন। এবার তিনি ওটা দেখে যদি ভালো থাকে, সব ভালো হলে কোনো অসুবিধে নেই, আপনার যেরকম চলছিল ফলিক অ্যাসিড আপনি খাচ্ছিলেন আর আপনার নর্মাল প্রেগনেন্সি গ্র্যাজুয়ালি এগোচ্ছে। এবার সেখানে যদি কোনো সমস্যা থাকে তখন অবভিয়াসলি তার জন্য আরও হায়ার রেঞ্জ কিছু টেস্ট করা উচিত। এবার নেক্সট আমরা এন্টার করলাম আমাদের সেকেন্ড ট্রাইমেস্টারে। সেকেন্ড ট্রাইমেস্টার বলতে আপনার 12 সপ্তাহ পেরোলো, 12 সপ্তাহ একদিন হলেই আপনি সেকেন্ড ট্রাইমেস্টারে পৌঁছে গেলেন। সেকেন্ড ট্রাইমেস্টারে পৌঁছানো মানে আপনার প্রিলিমিনারি কিছু সমস্যা কিন্তু সলভ হয়ে গেল। এই যে মিসক্যারেজ বা অ্যাবর্শন বা আননোন প্রেগনেন্সি লস আমাদের 99% হয় ফার্স্ট ট্রাইমেস্টারে। কাজে ওই পিরিয়ডটা সবচেয়ে ডেঞ্জার পিরিয়ড অফ ইউর প্রেগনেন্সি, সেটা আপনি পেরিয়ে গেছেন মানে কনগ্র্যাচুলেশনস, নাও ইউর ইন টু দ্য সেকেন্ড ট্রাইমেস্টার। এখানে আপনি কি করবেন? আপনার ওষুধপত্র যেরকম চলছে চলবে, আপনার উইকনেস গা গুলোনো ভাব এইগুলো মোটামুটি কমে যাবে। এবার যেটা আপনার অসুবিধা হবে সেটা হচ্ছে একটু একটু করে খিদেটা বাড়বে। আগে হয়তো কিছুই খেতে পাচ্ছিলেন না, অ্যাসিডিটি হচ্ছিল, পেট ভাল লাগছিল, এখন সেটা কিন্তু মোটামুটি কমে আস্তে আস্তে খিদেটা বাড়বে এবং বেবির ওয়েটও সেই অনুপাতে আস্তে আস্তে বাড়বে। নেক্সট যেটা আমাদের স্ক্যান আমরা করি, যেটাকে আমরা অ্যানাটমিক্যাল স্ক্যান বলি, মানে এতদিন তো বাচ্চা ব্রেন আর স্পাইন নিয়ে আমরা ভাবছিলাম, এবার বাচ্চার বাকি অর্গ্যানগুলো আস্তে আস্তে ডেভেলপ করে যাওয়া উচিত। তাহলে অ্যাট দ্য এন্ড অফ মোটামুটি 16 থেকে 18 সপ্তাহের মধ্যে আমরা এই অ্যানাটমিক্যাল স্ক্যানটা করি, আর তার সাথে আবার একটা ব্লাড টেস্ট হয় যেটাকে আমরা কোয়াড্রুপল মার্কার বলি। ওই একই কিছু জন্মগত রোগ ত্রুটি আছে কিনা সেটা রুল আউট করার জন্য। এর ফাঁকে একটা জিনিস আমরা মিস করে যাই মাঝে মাঝে, একটা কৃমির ওষুধ কিন্তু খেয়ে নেওয়া উচিত। আমাদের ইন্ডিয়া এন্ডেমিক কান্ট্রি, কৃমি আমাদের ঘরে ঘরে, অথচ আমরা ভাবি যে আমরা এলিট ক্লাস, আমাদের কৃমি হওয়ার কথা নয়, কিন্তু এটা আমাদের হবেই। প্রেগনেন্সিতে তো একবার আপনাকে অ্যালবেন্ডাজোল খেতেই হবে, সেটা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে। এরপরে আপনার অ্যানাটমিক্যাল স্ক্যান আর কোয়াড্রুপল মার্কারের টেস্টটা আপনি রিপোর্ট নিয়ে ডাক্তারবাবুর কাছে যাবেন, উনি দেখে আপনাকে ভালো হলে তো সব ভালো, আপনি গ্র্যাজুয়ালি আপনার প্রেগনেন্সি এগোবে এবং নর্মাল খাওয়া দাওয়া, আর চেষ্টা করবেন কোনো সাপ্লিমেন্ট না খাওয়ার। নর্মাল আমাদের বাঙালি যে খাওয়া দাওয়া আছে তাতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, ফাইবার্স সব কিছু অ্যাডিকুয়েট অ্যামাউন্টে থাকে, তো সেটা যদি আপনি নর্মালি খান তাহলে আপনার আর কোনো সাপ্লিমেন্ট বা কিছু লাগার কথা নয়। খাবেন কিভাবে? 3 মেজর মিলস আর 3 মাইনর মিলস, মানে 3টে বড় খাবার হবে আপনার প্রেগনেন্সিতে, যেরকম ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, আর 3টে ছোটো খাবার হবে। ব্রেকফাস্ট আর লাঞ্চের মধ্যে একটা স্ন্যাক্স, ডিনারের মাঝে একটা বা দুটো স্ন্যাক্স। এ গেল খাওয়া দাওয়া। জল কতটা খাবেন? মোটামুটি 3 থেকে 4 লিটার জল আমাদের নর্মালিও যেরকম খাওয়া উচিত
প্রেগনেন্সিতেও খাওয়া উচিত। অনেক সময় বাথরুম বারবার পায় প্রেগনেন্সিতে, সেই ভয়ে মায়েরা জল খান না, যে আবার জল খাবো আবার এক্ষুনি বাথরুম ছুটতে হবে। এটা কিন্তু খুব একটা কাজের কথা নয়। হ্যাঁ, কারণ জলটা আমাদের অতি অবশ্যই দরকার প্রেগনেন্সি পিরিয়ডে। এবার আমাদের তো মোটামুটি 18-20 সপ্তাহ পেরিয়ে গেছে। এই সময় যে আপনার নতুন দুটো ওষুধ অ্যাড হবে, আয়রন আর ক্যালসিয়াম। আয়রনের সমস্যা হচ্ছে এটা খেলে আপনার কনস্টিপেশন মোটামুটি 90% লোকজনের হয়। কাজে তা বলে ওষুধ না খেলে তো আমার চলবে না, ডিফারেন্ট কম্বিনেশনস হয়, সেটা আপনার জন্য কোনটা সবচেয়ে সুটেবল সেটা আপনার ডাক্তারবাবু আপনাকে বলে দিতে পারবেন। আর ক্যালসিয়াম, ক্যালসিয়াম আমরা ন্যাচারাল সোর্সে ধরুন দুধ, দই, ছানা, পনির থেকে তো পাবোই, কিন্তু দুধে অনেকের ইনটলারেন্স থাকে বা অসুবিধে হয়, অ্যাসিডিটি হয়, সেক্ষেত্রে ক্যালসিয়াম কিন্তু অতি অবশ্যই আমাদের একটা করে খেতে হবে। এখানে যেটা জানার, অনেক সময় আমরা চায়ের সাথে বা কফির সাথে ওষুধ খাই, এইটা কিন্তু কদাচও করবেন না, কারণ কফি বা চাতে সব কিছু কমপ্লেক্স বানিয়ে দেয়, ওটা কোনোভাবে অ্যাবজর্ব হয় না আপনার শরীরে, ওষুধটা খাওয়াটাই বেকার যাবে আপনার। এবার মোটামুটি 20-22 উইকস পেরিয়ে গেলে আপনার একটা কার্ডিয়াক স্ক্যান করার কথা, যদি স্পেসিফিক ইন্ডিকেশন থাকে তাহলে আপনার ডাক্তারবাবু অতি অবশ্যই আপনাকে অ্যাডভাইস করবেন যে বাচ্চার একটা কার্ডিয়াক বা লেভেল 3 স্ক্যান করিয়ে নেওয়া। এরপরে যে স্ক্যানগুলো আপনার হবে, একটা 24 সপ্তাহ, একটা 28 সপ্তাহ, একটা 32, একটা 36, 4খানা স্ক্যান আপনার হবে এরপর। এবং তার সাথে আরও অ্যাসোসিয়েটেড কিছু ব্লাড টেস্ট, যেমন ধরুন ডায়াবেটিস ইন প্রেগনেন্সি, এটা আফটার 20 উইকসই ধরা পড়ে। এই ধরনের কিছু স্পেসিফিক টেস্ট আছে আর কিছু রুটিন টেস্ট আছে, যেগুলো আপনাকে প্রেগনেন্সিতে 2-3 বার করে দেখতে হবে যে কিছু অসুবিধা হচ্ছে কিনা। আচ্ছা, স্ক্যানগুলো এরপর আমরা কেন করবো এতবার? স্ক্যানগুলো করার একটাই উদ্দেশ্য, এগুলোকে আমরা গ্রোথ স্ক্যান বলি, মানে বাচ্চার গ্রোথটা যে টাইমে যেরকম হওয়া উচিত সেই টাইমে এক্স্যাক্টলি সেরকম হচ্ছে কিনা। যদি সেখানে কোনো ফল্টার করে বা বেশি হয় বা কম হয়, তাহলে আমরা আর্লি ইন্টারভেনশন করতে পারবো বা তার কারণটা খুঁজতে পারবো যে কেন যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না। এবার আপনি কি করে বুঝবেন? এবার ধরুন আপনার মোটামুটি 22-24 সপ্তাহ হয়ে গেছে, এখন আপনার খিদেটাও ভালো রকম হচ্ছে, খুব একটা সিমটমস ইউজুয়ালি সেকেন্ড ট্রাইমেস্টারে আমাদের হয় না। যারা ওয়ার্কিং আমরা আছি, আমাদের একটা সমস্যা হয়, একভাবে বসে চেয়ারে টেবিলে কাজ করা, তো কোমরে ব্যথা মোটামুটি অবধারিত। কাজে সেখানে আমরা এই সময় তো অ্যানালজেসিক খুব একটা কিছু খেতে পারি না, কাজে ওই কোমরে একটু গরম সেঁক দেওয়া বা ওই মুভ ভলিনি জাতীয় জেল লাগানো, আর একটুখানি চেঞ্জ অফ পজিশনস, একইভাবে না বসে থেকে হয়তো একটু হেঁটে নিলেন বা একটু অন্য কোনো চেয়ারে বসলেন বা একটু ঘুরে ফিরে চললেন, এইভাবে জিনিসটাকে অ্যাডজাস্ট করা। আর নেক্সট হচ্ছে একটুখানি সানলাইটের এক্সপোজার দরকার, যেটার জন্য কোমরে ব্যথা 90% কেসে হয় যে আমাদের ভিটামিন ডি কিন্তু খুব লিমিটেড হয়। আমরা রোদে বেরোই না, রোদে বেরোলেও এক গাদা সানস্ক্রিন মেখে বেরোই যে তাতে রোদ্দুর আমার গা অবধি না পৌঁছয়, উইচ ইজ ভেরি হার্মফুল, কারণ আপনার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকলে আপনার বাচ্চা অবধি কিন্তু সেই ডেফিসিয়েন্সিটা চলে যাবে। হ্যাঁ, এরপরে কি হবে, এবার এই সময় সবচেয়ে ইম্পর্টেন্ট মারা যেটা বলেন যে আমাদের বাচ্চার মুভমেন্টটা আমরা গ্র্যাজুয়ালি বুঝতে আরম্ভ করি। বাচ্চার মুভমেন্টের লোকের কথা শুনবেন না, সবাই বলবে বাচ্চা একদম পেটের মধ্যে ফুটবল খেলে বেড়াবে, আদপে তা হয় না। মোটামুটি একটুখানি আপনি হয়তো একটা কিক বুঝতে পারলেন বা একটু ভাইব্রেশন বুঝতে পারলেন, প্রথমে কিন্তু আপনি ওই রকমই বুঝবেন। কাজে ওইখানে অত টেনশন নেবার করার কারণ নেই যে আমার মা মাসিদের এত নড়েছিল আমার কেন নড়ছে না। নড়বে, বাচ্চার টাইম হলে সে দিব্যি নড়বে, না নড়ে যাবে কোথায়। এবার এটা হয়ে আপনি এবার আস্তে আস্তে থার্ড ট্রাইমেস্টারের দিকে এগোচ্ছেন। এবার থার্ড ট্রাইমেস্টার ইজ আ ভেরি ভাইটাল টাইম অফ দ্য প্রেগনেন্সি, যখন যত ভালো তত খারাপ সব কিছু হতে পারে। এর মাঝে আপনার দুটো ইঞ্জেকশন পড়ার কথা, দুটো টিটেনাস ইঞ্জেকশন, আমাদের গভর্নমেন্ট গাইডলাইন যেটা আছে সেখানে টিটেনাস ইঞ্জেকশন আপনার দুটো নেওয়ার কথা অ্যাট 4 উইকস ইন্টারভাল। আগে যদি আপনার 3 বছরের মধ্যে একটি বাচ্চা থেকে থাকে তাহলে আপনার একটা নিলেই যথেষ্ট। এখন আমরা আরও মানে আপডেটেড কিছু ইঞ্জেকশনস দিই, যাতে টিটেনাসের সাথেও আপনার আরও 2-1টা কম্বিনেশান থাকে, যেগুলো আপনার ছেড়ে আপনার বাচ্চা অবধি প্রোটেকশনটা যায়। এবার আপনার জন্য কোনটা সুটেবল সেটা আপনার ডাক্তারবাবু আপনাকে বলে দেবেন। অনেক সময় ফ্লুয়ের ইঞ্জেকশনও আমরা প্রেগনেন্সিতে দিই, এগুলো পার্সন টু পার্সন ভ্যারি করে, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি নেবেন সেটা। আমরা এগোতে এগোতে এবার থার্ড ট্রাইমেস্টারে ঢুকে পড়েছি। এই সময় কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস হয় যেগুলো মোটামুটি কিন্তু নর্মাল সিমটম। এক হচ্ছে যে আমাদের খিদে তো হচ্ছিলই, একটা শ্বাসকষ্ট হতে পারে।
সবার হয় না, কিন্তু শ্বাসকষ্ট এমন একটা জিনিস যেটা আমরা খুব প্যানিক করে যাই যে কি হয়ে গেল আমার। কিছুই না, আপনার বাচ্চা বড় হচ্ছে, পেটে অত জায়গা নেই, কাজে বাচ্চা ওপরের দিকে ঠেলা মেরে আপনার লাংসে চাপ দিচ্ছে, তাই জন্য শ্বাসকষ্ট হচ্ছে। এটার খুব একটা কিছু আমাদের ডাক্তারবাবুদেরও কিছু করার থাকে না, কারণ এটা যতদিন না ডেলিভারি হচ্ছে মোটামুটি এটার সাথে আপনাকে চলতে হবে। সেকেন্ড হচ্ছে আপনার হাঁটা চলা খানিকটা রেস্ট্রিক্টেড হয়ে যায়, কারণ আপনার বডি সেন্টার অফ গ্র্যাভিটিটা শিফট করে যায়, যেহেতু অত বড় একটা পেট নিয়ে আপনি হাঁটছেন। এবার সেক্ষেত্রে হবে আপনার কোমরে ব্যথা খানিকটা হবে, পেটে টান পড়বে, ভারী লাগবে, উঠতে বসতে অসুবিধে হবে। এই জিনিসগুলোর সাথে কিন্তু গ্র্যাজুয়ালি অ্যাডজাস্ট করে নেওয়া ভালো। এবং দুমদাম হঠাৎ ওঠা, হঠাৎ বসা, মেঝেতে বসে পেটে চাপ দিয়ে কিছু কাজ করা, ঘর মোছা ইত্যাদি করা, এইগুলো খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। কারণ প্রেগনেন্সি আমরা বারবার তো নেব না, এখন 1 বা 2 চাইল্ড ম্যাক্সিমাম, তো সেখানে বেশি অ্যাডভেঞ্চারাস না হওয়াটাই প্রুডেন্ট ডিসিশন। আচ্ছা, খাওয়া দাওয়া গেল আমাদের। আচ্ছা, এখন একটা ট্রেন্ড হয়েছে যে আমরা গুগল দেখে বা ইউটিউব দেখে খুব প্রেগনেন্সি রিলেটেড যোগা করবার চেষ্টা করি। উইদাউট প্রপার গাইডেন্স যোগা কিন্তু মারাত্মক গণ্ডগোল করতে পারে। হ্যাঁ, কোথাও কোনো খাঁচকা লাগলে বা কোনো ব্যথা লাগলে বা প্রিটার্ম লেবার অবধি শুরু হয়ে যেতে পারে। কাজে কোনো ধরনের আপনার যদি এক্সারসাইজ করার ইচ্ছে থাকে বা মনে হয় আপনি করবেন, অতি অবশ্যই আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে কনসাল্ট করে তবে করবেন। দুমদাম কোনো ইউটিউব ভিডিও দেখে বা কোনো ট্রেনারকে নিয়ে কোনো ওই ধরনের এক্সারসাইজ করতে যাবেন না। এবার আপনি গ্র্যাজুয়ালি 30 সপ্তাহ 32 সপ্তাহ পেরিয়ে গেছেন, 8 মাস পেরিয়ে গেছে, মানে এবার কিন্তু আপনি মোটামুটি হাই রিস্ক জোনে চলে গেছেন। মানে আপনার এবার ট্রাভেল একটু রেস্ট্রিক্টেড, এয়ারও ফ্লাই করতে দেয় না, মোস্ট অফ দ্য এয়ারলাইন্স আপনাকে এই সময় ফ্লাই করতে দেবে না, জার্নি করা একটু রেস্ট্রিক্টেড, এবং চাকরি বাকরিও মানে নিজের ক্যাপেবিলিটি বুঝে করা, যে আপনি কীরকমভাবে নিজের আপনার শরীর দিচ্ছে, কতটা জার্নি করতে পারছেন, কতক্ষণ কন্টিনিউ করতে পারছেন চাকরি, সেটা সেই অনুযায়ী অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া। এরপরে যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের একটা ম্যাটারনিটি প্ল্যানিং বা ডেলিভারি প্ল্যানিং বলে একটা জিনিস হয়। সেটা কি না, আমি কি করতে চাই, কোথায় আমি ডেলিভারি বা কোনো ধরনের এমার্জেন্সি হলে যাব, এই প্রিপেয়ারনেসটা বা প্ল্যানিংটা কিন্তু থাকা দরকার। কারণ প্রেগনেন্সি ইজ আ ভেরি আনপ্রেডিক্টেবল কন্ডিশন। হঠাৎ করে কিছু হলে তখন আপনার যদি কোনো প্ল্যানিং না থাকে, আপনি কোথায় যাবেন, কি করবেন, কার সাথে যোগাযোগ করবেন, কি নিয়ে যাবেন সঙ্গে, এইগুলো কিন্তু আগে থেকে একটু ভাবনা চিন্তা করে রাখা উচিত। এবার ডেলিভারি প্ল্যানিংয়ের মধ্যে দুটো জিনিস, এক হচ্ছে আপনি নর্মাল ডেলিভারি প্ল্যান করবেন না সিজারিয়ান প্ল্যান করবেন, সেটা অবশ্যই আপনার ডাক্তারবাবু যেভাবে আপনাকে গাইড করবেন, কিন্তু এটা আপনারও জানা দরকার। আপনার নিজের শরীর কাজে ডিসিশন আপনার হবে যে আপনি নর্মাল ডেলিভারি করাতে চান না সিজার করাতে চান। সিজার যদি আপনার আগে একবার হয়ে থাকে তাহলে খুব একটা বেশি অপশান আমাদের হাতে পড়ে থাকে না, কিন্তু আপনি যদি নর্মাল ডেলিভারি ট্রায়াল দিতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম। তাহলে সেটার জন্য আপনাকে কি করতে হবে, আপনি যদি সিজার আপনার প্ল্যান সিজার করতে চান, তাহলে সেটা কবে করানো সবচেয়ে ভালো বাচ্চার জন্য বা আপনার জন্য, বা অন্য কোনো কমপ্লিকেশন আছে কি না, বা ডিলে করলে কি হতে পারে, এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু সম্যক ধারণা আমাদের থাকা উচিত। কারণ আমরা সব কিছু যখন করি সেখানে একটা রিস্ক অ্যান্ড রেগুলেশনস পড়ে নিই, আমরা কিন্তু প্রেগনেন্সি নিয়ে সেগুলো ভাবি না। কাজে এই জিনিসের ডিসিশনগুলো যত দিন এগিয়ে আসবে আপনার, আর যে ডেটটা আমরা ডিসাইড করি সেই ডেটে কিন্তু ডেলিভারি মাত্র 4% হয়, 100 জনের মধ্যে 4 জনের হয়, ম্যাক্সিমাম তাদের হয়ে যায় কিন্তু ডেলিভারি ডেটের 2 থেকে 3 সপ্তাহ আগে। কাজে ওই এমার্জেন্সি প্রিপারেডনেস আর ডেলিভারি প্ল্যানিং, এই দুটো কিন্তু প্রেগনেন্সির সবচেয়ে ভাইটাল কাজ, যেটা আমরা 90% সময় করতে ভুলে যাই। আমরা ওষুধ খাচ্ছি, আমরা রেস্ট নিচ্ছি, আমরা সাপ্লিমেন্ট খাচ্ছি, আমরা ইউটিউব দেখছি, আমরা পড়াশোনা করছি, সব করি, কাজের যেটা সবচেয়ে দরকারি জিনিস সেটা নিয়ে আমাদের প্ল্যানিং করে ওঠা হয় না। এই জিনিসগুলো একটু মাথায় রাখুন, তাহলে আপনার প্রেগনেন্সি এতদিন যেটা ভালোভাবে চলেছে, আপনার একটি সুস্থ মা এবং সুস্থ বাচ্চা নিয়ে আপনি বাড়ি যেতে পারবেন। অর্থাৎ দর্শক, আপনারা শুনলেন যে এই যে গর্ভাবস্থা, সেই গর্ভাবস্থা চলাকালীন কি করে আপনারা সুস্থ থাকবেন, কখন চেক আপ করবেন, কখন চিকিৎসকের পরামর্শ নেবেন, কি ঝুঁকি কোন পর্যায়ে কোন ট্রাইমেস্টারে থেকে থাকে, সেগুলো থেকে কিভাবে আগাম সচেতনতা অবলম্বন করবেন। সচেতন থাকুন, সুস্থ থাকুন, সুস্থ শিশুকে পৃথিবীতে নিয়ে আসুন এবং আপনিও সুস্বাস্থ্যের অধিকারী হন গর্ভাবস্থা চলাকালীন এবং বাচ্চা জন্ম দেওয়ার পরেও। আপনাদের যদি এই বিষয়ে অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান, আপনাদের প্রশ্ন নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। তবে আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।